সমকালীন ইতিহাসের এক জীবন্ত অধ্যায় হিসেবে আপনার অনুভূতি কি? আমি এই নিয়ে কোনো মাথা ঘামাই না। দুনিয়াতে কে আমাকে কি মনে করলো, আমার মরার পরে লোকেরা আমার সম্বন্ধে কে কি বলবে, এইটা আমার কোনো কনসার্ন নয়। আমাকে গালি দিল, আমি এই ব্যথা পাই না, প্রশংসা করলো, আমি কোনো আনন্দিত হই না। আমার টার্গেট হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমার কাজ গ্রহণযোগ্য কিনা। আল্লাহর কাছে যদি আমার কাজ গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে এটাই আমার সবচেয়ে বড় আনন্দের বিষয়। যদি আমি এমন কিছু করে থাকি যা আল্লাহর পছন্দ, মানুষের কল্যাণ করবে, দেশের কল্যাণে লাগবে, জনগণের মঙ্গলে আসবে, আল্লাহ যদি এটা পছন্দ করেন তো এটি আমার সন্তুষ্টির বেশি বিষয়। আমি ইতিহাসের অঙ্গ কিনা, আমার মরার পরে আমার সম্বন্ধে কে কি ধারণা করবে, এগুলি নিয়ে আমি মাথা ঘামাই না। মৃত্যুর পরে আল্লাহর কাছে পুরস্কার পাইলে আমার সারবে। তবে একটা দোয়া কোরআন শরীফে আছে, যে দোয়াতে আল্লাহ এই দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বি হাবলি হুকমা ওয়ালহিকনি বিস-সালিহিন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। আমার মরার পরে লোকেরা আমি একটা ভালো কাজ করে গেছি, লোকেরা এটা পছন্দ করেছে, খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, যার জন্য আমাকে তারা ভালোবাসে, এটাও দোয়ার মধ্যে আছে। সেই হিসেবে আমি দোয়া করি এটা। আমাদের ভাষা আন্দোলন, আমাদের স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচার বিরোধী আন্দোলন, কেয়ারটেকার সরকার গঠন, আমিরে জামাতের দায়িত্ব পালন ও স্বেচ্ছায় অব্যাহতি, এসবই আপনার ইতিহাসের অংশ। এই যে শতাব্দীর ইতিহাসের সাথে আপনি সম্পৃক্ত, এর কোন বিষয়টিকে এই বয়সে আপনি সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ অধ্যায় কিংবা অধিক গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসাবে দেখেন? দেশের কল্যাণের দিক থেকে তো সেগুলি অবশ্যই মূল্যবান। ভাষা আন্দোলন মূল্যবান, স্বৈরাচার বিরোধী আন্দোলন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, গণতন্ত্র কায়েমের আন্দোলন, এগুলি পার্থিব দিক দিয়ে তো মূল্যবান আছে। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান হলো যদি আমি আল্লাহর দ্বীনকে বিজয়ী করার ব্যাপারে কিছু করে থাকি। এই যে ইসলামী আন্দোলন, সংগঠন একটা বিরাট জিনিস। সংগঠন গড়ে তোলা সবচেয়ে কঠিন। যদি এরকম কিছু আমার দ্বারা হয়ে থাকে তো এটা হলো আমার জন্য আনন্দের বিষয়, খুশির বিষয়, যে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আমি কিছু কাজ করতে পারলাম। আর এই যে বিদায় গ্রহণ, যেটা অব্যাহতি গ্রহণ, যেটা আমি 2 বছর চেষ্টা করে আমার সাথীদেরকে রাজি করলাম যে আমাকে ছেড়ে দেন। 2 কারণে। এক কারণে হচ্ছে যে বয়সের দিক দিয়ে আমি এই 2001 সালে ইলেকশন তো 2001 সালে হলো, আমি 2001 সালের জানুয়ারি থেকে অব্যাহতি পেয়েছি এবং এর 2 বছর আগে থেকে আমি আমার সাথীদেরকে লবি করছি, চেষ্টা করছি। এই কারণে যে এর আগের নির্বাচনে, 96 নির্বাচনে, যে পার্টি চিফ যদি নাকি নির্বাচনে ক্যাম্পেইনে না যায় তাহলে তো চলে না। আমার খুব কষ্ট হয়েছে এই 96-তে, যে কোনোদিন একদিনে 3 ডিস্ট্রিক্ট কভার করতে হয়েছে, একদিনে 8টা 9টা 10টা মিটিং করতে হয়েছে। তো জানে কোলায় না এই বয়সে। 2001 সালের নির্বাচনে আবার এই ঝামেলা পোড়ানো আমার পক্ষে সম্ভব হবে না। আর না সম্ভব হইলে পরে নির্বাচনের দলের ক্ষতি হয়ে যাবে, এই একটা কারণ। কিন্তু এটা প্রধান কারণ না। প্রধান কারণ হচ্ছে যে এমন কিছু লেখার কাজ যেটা আমার করার জন্য পরিকল্পনা ছিল। এটা আমার এক দায়িত্ব, জামাতে ইসলামের আমিরের দায়িত্বটা সাংগঠনিক এবং রাজনৈতিক দুইটি এত বেশি এবং এত ব্যাপক যে অন্য কোনো কিছু করার সময় পাওয়া যায় না। সেই জন্য আমি এটার জন্য প্রধানত আমি অব্যাহতি নিয়েছি এবং চেয়েছি। এবং আমি লক্ষ্য করেছি যে লোকেরা এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, সব পলিটিক্যাল ফ্রন্টই, যে সাধারণত আমাদের দেশে গদি কেউ ছেড়ে দেয় না, মৃত্যু পর্যন্ত আটকে রাখে। তো এদিক দিয়ে আমার কাছে ভালো লেগেছে যে লোকেরা এটাকে পছন্দ করেছে। সাংগঠনিকভাবে আপনার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের দায়িত্ব অব্যাহতি দেয়, সংগঠন কি কিছুটা হলেও বঞ্চিত হচ্ছে না? আমাদের সংগঠনটা এরকম যে দায়িত্ব যারা পায় তাদেরকে দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হয় বলে তারা অভিজ্ঞতা অর্জন করে। 13 বছর না 12 বছর বর্তমানে আমি নিজামী সাহেব
আমার সেক্রেটারি হিসেবে কাজ করেছেন, তারপরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসেবে কাজ করেছেন, এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল কয়েকজন আছেন, তারাও সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। এবং সাংগঠনিক দায়িত্ব এমনভাবে দেওয়া ছিল যার ফলে সাংগঠনিক অভিজ্ঞতা অর্জন করার সুযোগ ছিল। সাধারণত এমন হয় যে ক্ষমতা যার কাছে থাকে সে সব কিছু সেই নিজে করতে চায় না, কাউকে দায়িত্ব দিতে চায় না। আমাদের এখানে এই সিস্টেম না, দায়িত্ব বন্টন করে ব্যাপকভাবে অভিজ্ঞতা অর্জনের জন্য, যোগ্য হওয়ার জন্য সুযোগ দিতে হয়। দায়িত্ব না দিলে তো যোগ্য হয় না। সেদিক দিয়ে কোনো গ্যাপ হয়েছে বলে আমি ফিল করি নাই। তাছাড়া আমি এটা দেখতে চেয়েছি যে আমি না থাকলে কেমন চলে, তারা আমার পরামর্শ নেয়, এরকম দরকার মনে করে আমি পরামর্শ দেই। এইভাবে সংগঠনের কোনো ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। যখন আপনি রাজনীতিতে প্রথম এসেছিলেন, জি, যখন আপনার সামনে দেশ, সমাজ, রাষ্ট্র, ভাষা ইত্যাদি ছিল, তখন মূলত আপনি কি ভাষণা নিয়ে রাজনীতি শুরু করেছিলেন? আসলে খুব অল্প বয়সে আমার রাজনীতির মধ্যে আসতে হয়েছে। পাকিস্তান আন্দোলন শুরু হইল 1939 সালে, যখন আমি ক্লাস 8-এর ছাত্র, কুমিল্লায় পড়ি। তখন শেরে বাংলা ফজলকের বিরুদ্ধে শ্যামাপ্রসাদ মুখার্জিরা অনাস্থা আনলো। তারপরে মুসলিম লীগ শেরে বাংলার পক্ষে স্লোগান দিল, আন্দোলন করলো, এবং আমরা শুরু হলাম তাতে। তো এতে ওইসব বক্তৃতা শুনে শুনে এই ধারণা হলো যে দেশের জন্য কাজ করা জরুরি। এরপরে যখন নাকি পাকিস্তান আন্দোলন রূপ গ্রহণ করলো, পাকিস্তান শব্দ তো 38 সালে আসে নাই, 40-এর পরে এসেছে। মুসলমানদের একটা আলাদা রাষ্ট্র হওয়া দরকার, না হলে ইংরেজ চলে গেলেও মুসলমানরা আবার হিন্দুদের গোলামি থাকবে। এই স্বাধীনতা কোনো, ইংরেজ চলে গেলেও পূর্ণ স্বাধীনতা মুসলমানরা ভোগ করতে পারবে না। এই চেতনাটা যখন অনুভূত হইল, তখন এই পাকিস্তান আন্দোলনের কর্মী হইলাম। আমি কোনো দলের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কোথাও ছিলাম না ছাত্র জীবনে। হল ইউনিয়ন, ইউনিভার্সিটি ইউনিয়ন এগুলি করেছি। আমার সাথীরা অনেকে তাজউদ্দিন, তারপরে নাইমুদ্দিন, এ জাতীয় লোক ছিল যারা নাকি মুসলিম লীগের দায়িত্ব পালন করতো। আমি ইউনিভার্সিটির বাইরে পাবলিকের মধ্যে কোনো দায়িত্ব পালন করতে যাইনি। শুধু 46 সালে বিএ পরীক্ষার পর 46 সালে যে নির্বাচন হলো, যে নির্বাচনের কারণ ভিত্তিতে ভারত বিভক্ত হয়, ওই নির্বাচনে এক গ্রুপ ছাত্রর দায়িত্ব আমার উপরে দেওয়া হলো। মানিকগঞ্জ একেবারে থানায় থানায় গিয়ে বক্তৃতা করা, মুসলিম নেতাদের সাথে থাকা, এইভাবেই এসেছি। মুসলমানদের একটা আলাদা রাষ্ট্র হবে, মুসলমানরা প্রকৃত স্বাধীন হবে, এই মেন্টালিটি আমাকে সেখানে কাজ করতে উদ্বুদ্ধ করেছে। কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে, জিন্নার বক্তৃতা আমরা কোট করতাম, উনি এত চুস্তভাবে কথা বলতেন, এত চমৎকার চমৎকার সেন্টেন্স তার ছিল যেগুলি নাকি আমরা প্রয়োগ করতাম। কিন্তু এই চেতনাটা কি আসলে জিন্নাহ সাহেবের নিজের ছিল নাকি তৎকালীন বুদ্ধিজীবী? অনেক সময় আমরা দেখি সমকালীন ইতিহাসে অনেক বুদ্ধিজীবী অনেক জিনিস চিন্তা করেন, পরে এটা রাজনৈতিক রূপ নেয়, কোনো একজন বড় রাজনীতিকের মুখে এটা বাসা পায়, আর এই রাজনীতিকের এই বক্তব্য বা চেতনা হিসাবে এটা পরিচিত হয়। আসলে এই চেতনাটা কার ছিল? এই চেতনাটা আল্লামা ইকবালের ছিল, এবং আল্লামা ইকবালই কায়েদ আজমকে কনভিন্স করেন এই মুসলিম লীগের দায়িত্ব গ্রহণ করতে। এই চেতনাটা ওনার কাছ থেকে পয়লা এসেছে যে মুসলমানরা আলাদা রাষ্ট্র কায়েম না করলে, ইংরেজ চলে গেলে গোটা ভারতে মুসলমানদের অধীনতেই থাকবে। মুসলিম নেতৃবৃন্দের একটি অংশ, মাওলানা আবুল কালাম আজাদ সহ আরো অনেকের এর ভিন্ন চিন্তা কেন ছিল? তার কি সার্থকতা ছিল? মাওলানা আজাদ সম্বন্ধে আমি মাওলানা মওদুদি থেকে জিজ্ঞেস করেছিলাম যে মাওলানা আজাদ সম্বন্ধে আপনার কি ধারণা? তিনি বললেন যে তিনি তো ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি পুরো হিন্দুস্তানে ইসলামী আন্দোলনের পয়লা আজান দেয়। তারপরে কি হলো? আজান দিয়ে নিজেই শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে। কেন এমন হলো? তিনি বললেন যে আমার ধারণা দুই কারণে।
একটা হচ্ছে উনি চিন্তাবিদ ছিলেন কিন্তু সংগঠক ছিলেন না। সংগঠন করা একটা আলাদা আর্ট, আলাদা টেকনিক। দ্বিতীয় হচ্ছে ইংরেজ তার উপরে এমন জুলুম করেছে, উনি যখন জেলে ছিলেন তখন কংগ্রেস সভাপতি ওনাকে করা হলো। মৌলানা আবুল কালাম আজাদ যখন জেলে ছিলেন তখন সেখানে কোরআনের তফসিল লেখলেন, তরজমানুল কোরআন তফসিল লেখলেন। এই তফসিল জেল থেকে মুক্ত হওয়ার পরে তারা ডিস্ট্রয় করে দিয়েছে, এটাকে ওনার হাতে দেয়নি। এতে এত আঘাত তিনি পেয়েছেন। কিছু অংশ ছিল যেটা নাকি পাবলিশ আছে, কিন্তু পুরা কোরআনের তফসিল আর নাই। অথচ উনি বহুত মেহনত করে, কিন্তু সোজা কথা না তফসিল লেখা। তো ওনার মনে এই ধারণা আসলো যে ইংরেজ ধারণা ছাড়া ইসলামের কোনো খেদমত করা যাবে না, আর ইংরেজকে আমরা মুসলমানরা একলা দাঁড়াতে পারবো না। হিন্দুদের সাহায্য ছাড়া, তাদের সঙ্গে মিলা ছাড়া কিছু দিয়ে ইংরেজকে দাঁড়ানো সম্ভব না। এই মেন্টালিটি তাকে ওইদিকে নিয়ে গেছে। এটা মৌলানা মওদুদির ইমপ্রেশন। কিন্তু আজকের ইতিহাস মৌলানা আবুল কালাম আজাদের যে লিখিত অপ্রকাশিত গ্রন্থ সাম্প্রতিক সময়ে প্রকাশিত হয়েছে, তা থেকে কি আপনার মনে হয় যে এই ধারণাটাই সত্য, নাকি আরো কোনো তাতে লুকায়িত ছিল? এই ধারণা সত্য কি মিথ্যা তা তো আমি জানি না, কিন্তু এই ধারণাটা ভুল। তার মতো ব্যক্তিত্ব যদি পাকিস্তান আন্দোলনের পক্ষে থাকতেন তাহলে পরে আমরা ট্রাঙ্কেটেড পাকিস্তান পেতাম না, কাশ্মীরও পেতাম, বেঙ্গলও ডিভাইড হতো না, পাঞ্জাবও ডিভাইড হতো না। কারণ এক একটা ইউনিট হিসেবে পাকিস্তান আন্দোলন দাবি করা হয়েছিল যে মুসলিম মেজরিটি যে সমস্ত প্রভিন্স আছে সে সমস্ত প্রভিন্স ভাগ করা কেন হবে? বেঙ্গলও ভাগ হলো, পাঞ্জাবও ভাগ হলো, কাশ্মীর আসলোই না। এভাবে আমরা তো ট্রাঙ্কেটেড পাকিস্তান পেলাম। তো তার মতো ব্যক্তিত্বকে কংগ্রেস যদি দেখাতে না পারতো লোকদের কাছে, তাই মুসলমানদের মধ্যে সামান্য বিভেদ যেটি সৃষ্টি করতে সক্ষম হয়েছে, এই কারণে হয়েছে। আচ্ছা, আপনি বলেছিলেন যে কায়েদে আজম যাকে সবাই কোট করত, সমকালীন ইতিহাসে কায়েদে আজমের অবস্থানটা রাজনৈতিক দিক থেকে সবাই জানে, আলোচিত, উল্লেখিত, কিন্তু ধর্মীয় অবস্থান থেকে যদি আপনি মূল্যায়ন করেন তবে কিভাবে বলবেন? উনি তো ধার্মিক লোক ছিলেন বলে আমার ধারণা নয়, কিন্তু মুসলমানদের যেহেতু ধর্ম বিশ্বাস প্রবল আছে, আর পাকিস্তান আন্দোলনের পেছনে ধর্ম বিশ্বাসটি প্রধান প্রেরণার উৎস, সেই জন্য উনি একথা স্পষ্ট করেই বলতেন যে ইসলাম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। পার্সোনাল লাইফে তিনি কতটা ধার্মিক ছিলেন আমার জানা নাই। মুসলিম ফিলিং পাকিস্তান আন্দোলনের কিন্তু ভিত্তি হচ্ছে আলিগড় ইউনিভার্সিটি। আলিগড় ইউনিভার্সিটি থেকেই আধুনিক শিক্ষিত লোকেরা, যারা নাকি আধুনিক শিক্ষা পেল, এরাই কিন্তু লিডারশিপ দিয়েছে পাকিস্তান আন্দোলনে। এর কারণ হলো এই যে অনেক দেরিতে মুসলমানরা ইংরেজি শিক্ষা গ্রহণ করেছে। 1857-এ সিপাহী বিপ্লব যখন ফেল করলো, তখন মুসলমানরা সবচেয়ে দুরবস্থার মধ্যে পড়লো। স্যার সৈয়দ আহমদ চিন্তা করলেন যে মুসলমানকে বাঁচাতে হলে পরে তাদেরকে আধুনিক শিক্ষা, ইংরেজি শিক্ষা দিতে হবে। আলিগড় আন্দোলন তিনি করলেন। এই আলিগড় থেকে যারা নাকি ডিগ্রি নিয়ে বেরোলো, তারা কোনো জায়গা পায় না, সব জায়গায় হিন্দুদের শিখদের দখলে। অ্যাডভোকেট হইতে যায়, তাদেরকে সিনিয়রিটি দেওয়ার জন্য রাজি হয় না। ডাক্তারি পড়তে যাবে, সেখানে কোনো চান্স পায় না, সব তাদের দখলে, ব্যবসা বাণিজ্য সব দিকের দখলে। এই কারণে তাদের মধ্যে এটা সৃষ্টি হলো। আর 1935 অ্যাক্ট অনুযায়ী 1937 যে ইলেকশন হয়, যে ইলেকশনে প্রভিন্সগুলোতে কংগ্রেস, 7টা প্রভিন্সে কংগ্রেস গভর্নমেন্ট হয়, আর 4টা প্রভিন্সে মুসলিম লীগ শাসন হয়। এই 7টা কংগ্রেস শাসিত প্রদেশে মুসলমানদের প্রতি যে আচরণ করা হয়েছে, তাতে আসল কাজ হয়ে গেছে। লোকদের ধারণা হয়ে গেছে যে ইংরেজ চলে গেলে আমরা তাদের হাতে এইরকম নির্যাতিত হব। এইভাবে
ধর্মটা প্রধান হয়ে ওঠেনি। যদি হয়ে উঠতো তাহলে ইসলামী আন্দোলন হিসেবে ডেভেলপ করতো মুসলিম লীগ। এটা মুসলিম জাতীয়তার ভিত্তিতে গড়ে উঠেছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জাতীয়তাবাদের বিকল্প হিসাবে মুসলিম জাতীয়তার ভিত্তিতে আন্দোলনটা হয়েছে। ধর্মটা সেখানে প্রধান ছিল না, মুসলিম জাতিসত্তার অনুভূতিটা ছিল প্রধান। কিন্তু যে জায়গায় একটা মুসলিম জাতিসত্তা মিন্স ধর্মীয় অনুভূতি, এই যে মুসলিম জাতিসত্তার যে স্লোগান উচ্চকিত হলো, একটা দেশ ব্রিটিশ এখান থেকে তাড়িত হলো এবং মুসলিম জাতীয়তাবাদের একটা চেতনা, একটি ভূখণ্ড চিহ্নিত হলো, অঙ্কিত হলো, কিন্তু সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হলো না। এই না হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে? 1940 সালে যখন ভারত বিভাগের প্রস্তাব পাশ হলো লাহোরে, যে প্রস্তাবটা পেশ করেছিলেন শেরে বাংলা ফজল হক, এবং সে নিখিল ভারত মুসলিম লীগের কনফারেন্সে প্রিজাইড করছিলেন কায়েদে আজম, সেই বছরই 1940 সালের মার্চে রেজলিউশন হয়েছে। সেপ্টেম্বরে আলিগড়ের স্ট্যাচু হলে মৌলানা মওদুদীকে তারা দাওয়াত দিল বক্তৃতা করার জন্য। মৌলানা মওদুদীকে দাওয়াত দেওয়ার কারণ ছিল যে 1938 সালের জানুয়ারি মাসে লাহোর শাহী মসজিদ থেকে জমিয়তুল হিন্দের নেতা মৌলানা হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দের যিনি প্রিন্সিপাল ছিলেন, সারা ভারতের ওলামাদের সংগঠনের উনি নেতা ছিলেন, তিনি কংগ্রেসের এক জাতীয়তার পক্ষে ইসলামের নামে তিনি বক্তৃতা করলেন। আল্লামা ইকবাল তখন বেঁচে ছিলেন, উনি এপ্রিলে ইন্তেকাল করেন 38 সালের। তিনি তো একেবারে এই বক্তৃতার কথা শুনে লোকেরা যেন এটা জানাইল, তিনি শুয়ে ছিলেন, ঝুঁসে ছিল বসে এক্সটেম্পোর ফার্সিতে কবিতা বলে ফেললেন। বললেন যে হ্যাঁ, ভূগোলের ভিত্তিতে জাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বংশ আবুল আহাব আবু জাহেলদের সঙ্গে এক জাতি হইতে পারলেন না তো, অথচ কোথায় আফ্রিকার বিলাল তাদের সঙ্গে এক জাতি হইলেন কিসের ভিত্তিতে? ভূগোলের ভিত্তিতে। জাতির ভিত্তিতে, ভূগোলের ভিত্তিতে জাতীয়তা হয় না, আদর্শের ভিত্তিতে জাতীয়তা হয়। তো এইভাবে তিনি কড়া জবাব দিলেন। মৌলানা